ভালোবাসার বাংলাদেশ, স্পন্সর্ড বাই ফিওনা। সবাইকে স্বাগতম ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 এক স্টেশন এক নেশন, এবং আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। বরাবরের মতো আজকেও আমাদের সঙ্গে থাকবেন একজন অতিথি এবং গুরু তো থাকবেন। দারুণ কিছু রিপ্রেজেন্টেশন নিয়ে হাজির হচ্ছি। অনেক ভালোবাসা এবং দারুণ শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন গুরু? আমি ভালো আছি। এই কারণে হলুদের রং এত বেশি হলুদ হয়, এবং আপনার টিকলির একদম মাথা ছুঁই যে টিকলিটা দিয়েছেন সেইটি। আর আমার অনেক বেশি পছন্দের হচ্ছে কালার হচ্ছে সি গ্রিন, যেটি আপনার পুরো শরীরের অঙ্গ জুড়ে এই শাড়ির কালারটা জড়িয়ে আছে। আপনার কাছে এবার একটা কথা বলতে চাই, আমি আমার নিজেকে নিয়ে খুবই সন্তুষ্ট। আমি আমার নিজেকে কখনোই অসুন্দর মনে করি না। পৃথিবীর এমন কোথাও বা কোনো হাদিসে কোনো জায়গায় লেখা নেই যে কোনো মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অসুন্দর করে পাঠিয়েছে। নিশ্চয়ই সেই জায়গা থেকে আমি নিজেকে নিয়ে খুব গর্ব করি, কারণ আমার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে। অবশ্যই। তো আমার ছোটবেলার তত কথা মনে নেই, তো যেটুকু মনে আছে একটু বলার চেষ্টা করব। আমি পড়াশোনা খেলাধুলায় সবসময় ফার্স্ট হইতাম। আর আমি স্কুল লাইফে যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, আমি অনেককেই বা একবার নয় বহুবার আমি 100 পেয়েছি। আর যখনই ছোটবেলা আমি 300 থেকে 300 পেতাম, মানে 99 100, এছাড়া আমার মার্কস আসতো না। দূরে এসে আমি আমার আব্বুকে বলতাম, আম্মুকে বলতাম। মানে আমি পরিচয়টা দেওয়া হয়নি। আমার নাম রত্না, নরসিংদী শিবপুর থেকে বলছি। আমার 4 ভাই 3 বোন। আমার বড় বোন বিয়ে হয়ে গেছে, আমি নিজে MBA কমপ্লিট করছি, আর আমার ছোট বোন অনার্স করতেছে। আর 4 ভাইয়ের মাঝে 2 ভাই প্রবাসী। আমার ছোট ভাই পড়াশোনা করে, ছোট বিজনেস করে, আর আমার সবার ছোট ভাইও পড়াশোনা করে। আর আমি মোটামুটি সচ্ছল ফ্যামিলির মেয়ে, তবে খুব সাধারণ। তো যেটা বলতেছিলাম যে আমি পড়াশোনা খেলাধুলায় সবসময় ফার্স্ট হতাম। আর MBA পর্যন্ত আমি সবসময় ফার্স্ট ক্লাস পেয়ে আসছি। এটা আমার জীবনের সফলতা। এই জায়গাতে আমার কোনো ব্যর্থতা নেই। আর বিশেষ করে ইন্টার পর্যন্ত যতগুলো টিচার আমার লাইফে পার করে গেছে, বিশেষ করে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, ওই স্কুলে যদি 30 জন থেকে 35 জন শিক্ষক থাকে, এবং যাদের কাছে আমি পড়াশোনা করি নাই, মানে পরবর্তীতে আসছে, তাদের প্রত্যেকের স্নেহ আমি আজও পাই। আপনি ভেঙে পড়লে আমাদের দর্শক যারা লিসেনার্স আছে, আমরা কিছু কমেন্টস দিতে চাই। আমি কি তোমার এটা একটু ইউজ করতে পারি? ওকে, রত্না যখন তার কথা বলতেছে, আই এক্স্যাক্টলি রিমেম্বার মাইসেলফ। আমি দেখতে অসুন্দর প্রকৃতির একজন মানুষ হিসেবে বরাবরই চিন্তা করি। অসম্ভব সুটকা, লিখলিখে, কালো, এবং প্রচুর ব্রণ হইতো আমার মুখে। এখন ওই অবস্থাতে আছে যে খুব বেশি উত্তরণ করছে তা কিন্তু না। স্বাস্থ্য একটু দুঃখের কিছু দুঃখেরই ঘটনা। রত্না, এমন তোমার অভিজ্ঞতা হয়েছে কিনা জানি না, আমার ক্ষেত্রে হয়েছে। কিছু মুখরা টাইপের মহিলা থাকে না এলাকাতে? জি। ওকে, সে আর্লি এজে আমার এক বন্ধুর মা, সে আবার আমার বন্ধু বয়সে একজনের সাথে পালাই গেছে। মানুষ ভালো না, কিন্তু সে আমাকে জীবনের সবচেয়ে বড় কষ্টটা সেদিন দিয়েছিল। মেয়েঠারা গরিব আদমি, সুটকা পটকা, কালা, এরকম লিখে
প্রয়োজনের চাইতে লম্বা, লিকলিকে হলে আরো বেশি লম্বা দেখায়, প্রচুর মুখে ব্রণ, কালো রং যেটা এখনো আছে, লাইটটা দিয়ে ওরা আমার প্রতি বিনয় করছে বিধায় একটু প্রয়োজনের চাইতে কালো রংটা একটু কম দেখাচ্ছে। তা আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি, বাড়ি গেট দিয়ে বের হচ্ছি, মা দাঁড়ায় আছেন গেটে, বিকাল বা সন্ধ্যার মধ্যে, সন্ধিক্ষণ, মানে এটা গোধূলি টাইপের একটা অবস্থা। ওই ভদ্রমহিলা বলতেছে আমার মাকে যে, মা ওই বুঝো তো, মা ওই ওকে, মা ওই তোমার ছেলে কি নেশা টেশা করে নাকি? এতটুকু বলেই ক্ষান্ত হয়নি। ভদ্রমহিলা বলতেছে, তোমার ছেলে কি হিরোইন টিরোইন খায়? তোমার ছেলেকে দেখে তো নেশাখোরের মতো দেখাচ্ছে। আমি যখন হেঁটে যাচ্ছি সামনে দিয়ে, পৃথিবীতে এমন কোনো মা খুঁজে পাওয়া যাবে না যে মায়ের কাছে তার সন্তান যুবরাজের চাইতে কোনো অংশে কম। প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য। আমার মাকে ওই মুখরা টাইপের মহিলার কাছে শুনতে হইল যে তার ছেলে দেখতে সুন্দর না, তার ছেলেকে দেখলে নেশাখোরের মতো দেখায়, অ্যাডিক্টেডের মতো দেখায়। তো আমি তো না শোনার ভান করে চলে গেলাম। বাড়িতে ফিরে আমাকে বললাম, জাম্মা ওই ভদ্রমহিলা কি বলতেছিল তোমাকে? বলছে, না কিছু বলেনি তো। বলছে, তুমি লুকায় না, কি বলতেছিল? তোমাকে বলতেছিল যে আমাকে দেখে নেশাখোরের মতো মনে হয়? বলছে, না এসব কিছু বলেনি। কেন বলবে তোমাকে? বললাম যে না, আমার এরকম কিছু কানে আসলো। সেদিন থেকে গামলাতে ভাত খাওয়া শুরু করছি আমি। আমার মেরা বাস চলে তো একদিনে আমি স্বাস্থ্যবান আর্নল্ড শোয়ার্জনেগারের মতো হয়ে যায়। কারণ যে পরিমাণ কষ্ট আমার মা সেদিন পেয়েছে, আমার মন চাচ্ছিল যে একদিন আমি স্বাস্থ্যবান হয়ে যাই, সবচেয়ে সুন্দরতম মানুষ হয়ে যায়, এবং আমি প্রচুর পরিমাণে ভাত তরকারি খাওয়া শুরু করি। আলটিমেট রেজাল্ট হচ্ছে আমি বমি করি সেদিন, ভাত ইনটেক করতে পারে না। তারপর আমি অনেক মোটা হই, দেন এক্সারসাইজ করি, দেন একটা জায়গাতে নিজেকে নিয়ে এসে ফিট অফ করার চেষ্টা করি যাতে করে আমার মাকে কোনোদিন এ ধরনের কথা শুনতে না হয়। তো তুমি যখন বলতেছিলে যে আমি হয়তো সমাজের দৃষ্টিতে কেন এরকম মনে হয় যে আমি কি দেখতে ভালো না, আমি তোমার জায়গাতে রেখে নিজেকে দেখতে, বুঝতে এবং ভাবতে চেষ্টা করতেছিলাম রত্না। ওকে, আমি শুনতে চাই তোমার জীবনের কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে চাই। এক্স্যাক্টলি এই সময় যারা আমাদের সাথে আছেন ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশে ফিওনা প্রেজেন্টস, তারাও শুনতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি আপনাদের কাছে আছে 01841904904, সেখানে আপনারা কমিউনিকেট করুন এবং গুরু লেখে স্পেস দিয়ে আপনার 16260 এখানেও তো বলতেই পারছেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904-এও আপনারা আসতে পাচ্ছেন। আমরা আপনাদের মধ্যে সিলেক্ট করেই প্রোগ্রামে, যেমন আজকে রত্না উপস্থিত, সেভাবে আপনাদেরকে নিয়ে হাজির হব। রত্না, আমি অলরেডি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। আমি আপনার কথা শুনতে চাই, একদম ব্যাক টু ব্যাক যে কথাগুলো বলতে চান আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আপনার কথাটা শুনে আমি প্রথমেই স্টুডেন্ট লাইফের এই ঘটনাটি আগে বলতে চাই। আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমাদের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হয় আর কি। তো ওখানে তখন বিএমপি কামাল সিদ্দিকী মুখ্য সচিব ছিলেন। তা উনি আমাদের স্কুলে ইনভাইটেড হন। তা ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য কিছু ছাত্রী বলতে যারা পরীক্ষার্থী ছিল, পরীক্ষার্থী বেশ, তো আমার ক্লাসের স্টুডেন্ট ছিল 51 জন, তার মাঝে টেস্টে অ্যালাউ হয়েছে 11 জন, তার মাঝে মেয়ে ছিলাম 6 জন। তো 6 জন মেয়েই ফুল দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবে। তো 6 জনের মাঝে 3 জন মেয়ে সুন্দর ছিল, আর আমরা বাকি 3 জন সুন্দর ছিলাম না। 2 জন হয়েছে আমি আর আমার একটা ফ্রেন্ড, সেম কোয়ালিটি, আর একটা ফ্রেন্ড লম্বা কিন্তু কালো। তখন ওরা যখন স্টেজে ছিল, আমরা একদিক দিয়ে স্টেজে উঠে ওদেরকে ফুল দিয়ে ওই পাশ দিয়ে নামবো। তো টিচাররা সিলেক্ট করছে যে যারা পরীক্ষার্থী তারা ওই অভ্যর্থনাটা জানাবে। তখন আমার হাতে ফুল দেওয়া হয় ওদেরকে জানানোর জন্য। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তখন অন্য একজন লোক আসে যিনি গ্রামেরই, আসার পরে বলতেছে যে অভ্যর্থনা কে জানাবে? তখন বলছে যে ওরা জানাবে। ওরা যখন আমাদের দিকে তাকায়, তখন যে 3 জন সুন্দর ছিল তাদেরকে নেওয়া হয়েছিল, আর বাকি আমাদের 3 জনের হাত থেকে ফুলগুলো নিয়ে চিনিছিল, এবং আমাদের 3 জনের জায়গায় আর 3টা মানে জুনিয়র ক্লাসের ডেকে নিয়েছিল যারা সুন্দর ছিল। এই ঘটনাটা যখনই মনে হয় আমার খুব কষ্ট হয়।
আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলতে চাই, ফুলটা আমার হাত থেকে নিয়ে নিয়েছিল আমার এবং আমার দুজন ফ্রেন্ড, কিন্তু আমি মেরিট লিস্টে প্রাইজ পাই। সেই কামাল সিদ্দিকের মুখ্য সচিবের হাত থেকে আমি প্রাইজ নেই। ছেলেরা হাত মেলাইছিল, মেয়েরা মিলাই নাই, কিন্তু আমি রত্না সেই জায়গায় দাঁড়ায় ওনার সাথে হাত মিলে আসছিলাম। এটা তখন আমার নিজের কাছে খুব গর্ব মনে হয়েছিল। ওরা ফুল কেড়ে নিয়েছে, তুমি দেখতে ভালো না, বাট মেরিট লিস্টের কারণে আমি একজন মেয়ে হয়ে আমি ওনার সাথে হাত মিলে আসি, মানে তখন আমার নিজের খুব গর্ব হয়েছিল। তারপর স্কুল তো বললাম যে আমি সব টিচারের ভালোবাসা পাইছি, এখনো পাই। এখনো যদি রাস্তা দিয়ে আমি ঢাকা থেকে যাই, আমার কোনো টিচার সামনে পড়ে, আমি আমার টিচারকে সালাম এবং জিজ্ঞেস করার আগে ওরা আমাকে জিজ্ঞেস করবে, মানে আমি এরকম একটা জায়গাতে বাস করি। তো প্রথমেই বলবো, আমাদের বর্তমান স্কুলে আমি যখন পড়াশোনা করতাম তখন যে হ্যান্ডসাম ছিল, বর্তমানও সেই সবচেয়ে বেশি হ্যান্ডসাম আছে। মানে আরো অনেক সুন্দর সুন্দর টিচার আসছে গেছে, কিন্তু উনি এখনো মানে হ্যান্ডসামের জায়গা থেকে উনি আছেন। তো আমি তো জানতাম যে আমার এই ক্যালকুলেশন গুলো আসলে মিলে না। When someone escaped from the central jail, he just freaking away his look like this, I hate the beach, সেটা আমাদের জন্য ভালো লাগে দেখতে, কারণ আমি অনেক সুন্দর, সাদা টি শার্ট, সাদা এরকম ব্যান্ডনা বাঁধা, সাদা গাড়ি, লাক্সারিয়াস গাড়ি, আমি বের হচ্ছি, বা কি কারণে বের হচ্ছি ডাজন্ট মেক এনি সেন্স, বাট যখন বের হচ্ছে, আমি যখন এভাবে আমার হাতটাকে এভাবে প্লেস করতেছি যেখানে লেখা আছে ডোন্ট লাভ মি দ্য বিচ, এবং এ ধরনের একটা বাজে সাইন প্লেস করতেছি, তখন ওইটা নিয়ে কিন্তু কথা হয়। আনফর্চুনেটলি কথা হয় না যখন কোনো মেরিটোরিয়াস মেয়ে দেখতে হয়তো সে প্রয়োজনের চাইতে যতটুকু সুন্দর আপনার এক্সপেক্ট করে তেমন না, সেটা নিয়ে কোনো কথা হয় না। উই আর সো আনফর্চুনেট। ট্যাবুটা ভেঙে গড়িয়ে দেওয়া খুব শীঘ্রই খুব বেশি প্রয়োজন। ওকে রন্তনা, তারপর আমি মনে হয় বুঝাতে পারছি কি বলতে চাচ্ছি, তুমি বুঝতে পারছো কিনা কি বলতে চাচ্ছি? আমার ওই টিচার খুব হ্যান্ডসাম ছিল, তো টিচার আমাকে পছন্দ করতো সেটা আমি জানতাম না, কারণ আমার তো সব টিচারই চয়েস করে, সবাই আমার আদর করে, সবাই আমার মাথায় হাত রাখে, তো উনি যে পার্সোনালি কি আমাকে করে সেটা আমি জানতাম না। আর আমি স্কুল লাইফে টিচারদের খাতা দেখতাম, আমি শুধু যদি আমার মানে আমার ক্লাসে আমের থাকতো তাহলে আমার খাতাটা শুধু স্যার নিয়ে যেত, বাকি সবগুলো খাতা আমি দেখতাম বিভিন্ন ক্লাসের বা টিচারের। আর যে টিচারের কথা বলতেছিলাম ওনার দুটি বাস্তি আমার সাথে পড়াশোনা। এই ফাঁকে কিন্তু একজন কমেন্টস আমরা স্ট্রিমিয়ারে কমিউনিকেট করে নিব 12 ইফ ইউ পারমিট, যারা আমাদের সর্বোচ্চ শেয়ার, আই এম সরি রত্না, যারা সর্বোচ্চ শেয়ার করেছেন লাস্ট ব্যাক টু ব্যাক 2-3টি প্রোগ্রাম, তাদের মধ্যে কোনো একজনকে আমরা স্ট্রিমিয়ারে শেয়ার তো নিবই, স্ট্রিমিয়ারের সাথে কানেক্ট করব। এরকম 3 জনকে আমরা বেছে নেব আজকের পোস্ট সহ প্রিভিয়াস প্রোগ্রামগুলোতে যিনি সর্বোচ্চ শেয়ার করেছেন 12, রাইট? এবং এর মধ্যে আমরা তাদেরকে কানেক্ট করে নেব স্ট্রিমিয়ারের থ্রু দিয়ে। রত্না বলবো? যা প্লিজ। তো উনি আমাকে চয়েস করতেন সেটা নিম্ন রুচি দিক। মানে নিম্ন রুচি বলতে কিভাবে বুঝাবো? নিম্ন রুচি মানে যেটা ভালো দিক বোঝায় না, ও নেগেটিভ সাইড দিক। ওকে। তো ওনার পাশে সবসময় আমার সিট থাকতো, বা ক্লাসে যেতে আমি ওই শ্রদ্ধাবোধ বা রেসপেক্ট কিছু ছিল না, ওই টিচারের একটা ইন্টেনশন ছিল যে একটা সেক্সুয়াল ডিজায়ার নেই। হ্যাঁ। ওকে, তারপর তো আমার সাথে উনি খুব কাছাকাছি, আমি যদি বসতাম তো আমার পায়ের সাথে পা মেলাতো, বা সব স্টুডেন্টদের সাথে হাত ধরতো। তো এটাকে আমি অন্যভাবে নিতাম না, মানে বুঝতে পারতাম না। তো একদিন যখন উনি সরাসরি আমাকে করেন, তখন আমি ওনাকে প্রশ্ন করি যে কি ব্যাপার, আপনি সমস্যাটা কি? তখন উনি আমাকে বলতেছে আমাকে খুব পছন্দ করে। আচ্ছা, তখন আমি তো সুন্দর জিনিসটা বুঝি না, পছন্দটাও বুঝি না ততটা। তখন ওনাকে বললাম, পছন্দ করেন কিরকম পছন্দ? আমি তো জানি আমার ক্লাসে 51 জন স্টুডেন্ট, তাদের মাঝে সবচেয়ে খারাপ অবস্থানে আমি আছি, আমাকে পছন্দ করার কারণ কি? এইভাবেই বলতেছো? এইভাবেই বলছি, সবাই তো সুন্দর, বাট আমাকে কেন? তখন ওই টিচার উত্তর দিল যে
ওই 50 জনের মধ্যে যা নেই তা আমার মাঝে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি আমাকে বিয়ে করবেন? ও বলতেছে না, বিয়ের দৃষ্টিতে উনি আমাকে পছন্দ করেন না। তাহলে কোন দৃষ্টিতে করেন? যে আমি সব মেয়ের সাথে খুব ভালো, সৎ এবং সতীর্থ। তখন আমি বললাম, আমি যদি আপনার সাথে এখন চলি, তাহলে যে গুণের জন্য আপনি আমাকে পছন্দ করলেন, সতীর্থকে আপন করবে না, সতীর্থ শুধু বস্ত্র হরণ না, বলতেছি যে কারণে আপনি আমাকে বলতেছেন আমি যদি আপনার সাথে যাই তাহলে তো আমার এই গুণটা থাকবে না, তাহলে তো বাকি কেউ আমাকে পছন্দ করবে না। আর এই টিচার মাত্র 2-2.5 বছর আগেও আমার ফেসবুকে পাই আমাকে এরকম অফারই করে। তখন ফার্স্ট টাইম মেনে নিছি। উনি আমার সাথে সিলেক্ট করছে যে এই দিন ওই জায়গায় দেখা করবে, বেড়াতে যাবো আমাকে নিয়ে। তো আমিও সব টাইম টুম সব বলার পরে যেদিন মানে পরের দিন যাবো, ওই দিন রাতে যখন আমাকে কল করছে তখন আমি ওনাকে বললাম যে আপনার রুচিবোধটা একটু উন্নত করেন না, এত নিম্ন রুচি কেন হচ্ছে? আমি যখন স্কুল লাইফে ছিলাম আপনি আমার সাথে যা যা করছেন তার জন্য আপনার অনুতপ্ত হওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে বলেন, এতটাই দুর্বল আমাকে ভাবেন? আর এরপর থেকে আমাকে আর ডিস্টার্ব করে না। আরেকটা কথা বলতে চাই, সমাজে মানে আমার এলাকাতে বা সমাজে যারা সবচেয়ে ভালো একটা পজিশনে আছে, যাদেরকে সবাই রেসপেক্ট করে, ভালোর দৃষ্টিতে দেখে, তারা প্রত্যেকে আমাকে বিভিন্নভাবে বিরক্ত করতো। বিভিন্ন আমার বাসার পাশে এসে আমাকে ফোনে, কিংবা আমি যখন আমার বাসা আর বাজার একই সাথে যাই তখন আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে দেখলে না কি তারা নিজেকে কন্ট্রোলও রাখতে পারে না। মানে অল টাইম সমাজে যদি 10 জন ব্যক্তি প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে 10 জন ব্যক্তি আমাকে তাদের শিকার বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। এবং আজকেও আমি একজনকে কল দিছি, উনি সরকারি এমন একজন সিনিয়র পরিচালক, নামটা বললে সবাই চিনবো, আমি ওনাকে ছোট করতে চাই না। আজকেও উনি আমাকে অফার করে ওনার সাথে যাওয়ার জন্য। তো এই জিনিসটা আমি সবচেয়ে বেশি খারাপ, মানে সবচেয়ে বেশি কষ্ট লাগতো যে কেন আমাকে এটা বলা হয়। আমি কি খারাপ না কি আমার দুর্বলতা? সবাই কেন আমাকে ওই দৃষ্টিতে দেখে? মানে এটা আমার একটা প্রশ্ন যে প্রত্যেকটা মানুষ যারা এত ভালো ভালো পজিশনে আছেন, এর মাঝে তো এখন মেজরিটি পার্সন মেরিট পার্সন থাকে। ওকে, তো এটা আমার খুব খারাপ লাগতো। আমি যখন পড়াশোনা করি, স্কুলটা আমার বাড়ির পাশে ছিল। সবসময় আমি টিফিনের সময় বাসা থেকে এসে খেয়ে যেতাম। তারপর আমি ইন্টারে আসি, সেটা আমার বাসা থেকে প্রায় 6 কিলোমিটার ছিল, শিবপুর শহীদ আসাদ কলেজ। আর নরসিংদী গভর্নমেন্ট কলেজ থেকে আমি বিবি আর MBA করি, আর ইন্টারটা আমি শহীদ আসাদ কলেজ থেকে করি। তো আমি সবসময় হাইটে আসতাম, কখনো গাড়িতে যাইতাম না। মানে 6 কিলোমিটার থেকে 12 কিলোমিটার সবসময় আমি হাইটে আসতাম, আসা যাওয়া করতাম। রত্না, আমি শুধু অনুরোধ করবো যে একদম সরাসরি যেন গল্পের মধ্যে চলে যায়, খুব অল্প সময়ের মধ্যে, কারণ আমাদের সময়ও শেষ হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। আর নরসিংদী তখন ভাড়া লাগতো 40 টাকা। তবে আমার লাইফে এরকম বহু দিন আছে যে আমি 6 টাকা ভাড়া নিয়ে গেছি, মানে বাসে স্টুডেন্ট ভাড়া 5 টাকা করে 10 টাকা, তো 3 টাকা 6 টাকা করে নিয়েছিলাম। তো গল্পে চলে আসার আগে 2টা ঘটনা আমি বর্ণনা করতে চাই। আমরা কিছু কমেন্টস কে নিতে পারি রত্না, যারা মানুষ কি বলতেছে? জি বলেন। ফয়জুর রহমান জাজ লিখেছেন, আমি মোটা, দেখতে কালো, মাথায় চুল নাই, বাট আমার আফসোস নাই, আল্লাহ আমাকে বানিয়েছে, এটাই অনেক খুশি আমি। লিখেছেন মোহাম্মদ রাইহান প্রধান, লিখেছেন চান, অর্থাৎ জানতে চাইছেন পুরো ডিটেলস এবং পুরো প্রোগ্রামটা আপনার। ওনার নাম জানতে চাইছেন রত্না, সেটা জানিয়ে দিচ্ছি। ওনার নাম কি গুরু এটা বলেছেন, আমরা জানিয়ে দিলাম। ওনার নাম হচ্ছেন রত্না। এবং অনেকেই আপনার সাথে একই মত পোষণ করেছেন যে সমাজে এটা একটা ট্যাবু এই বাংলাদেশের জন্য। আমি যেমন এই উপস্থাপনার এই পৃথিবীটাকে বেছে নিয়েছি যে মানুষটিকে দেখে, তার নাম হচ্ছে অফরা উইনফ্রে। অফরা উইনফ্রেকে দেখে যে কিন্তু অনেক বেশি সুন্দরী লাগবার কোনো কারণ নাই, কিন্তু পৃথিবীতে একমাত্র উইমেন বিলিনিয়ার যারা উপস্থাপনার কারণে, স্টারডামের কারণে, যে পৃথিবীর মোস্ট পাওয়ারফুল, মোস্ট রিচেস্ট পার্সনের মধ্যে গিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। এবং এটাই সত্যি কথা যে কোয়ালিটি যদি তার মধ্যে এক্সিস্ট করে, আমার কাছে, আমি নিজেই যেভাবে চিন্তা করি
যে লুক হয়তো এর ম্যাজিক 2-3 মিনিট 2-1 দিন থাকতে পারে, বাট যার মধ্যে কোয়ালিটি থাকে সে এক্সিস্ট করে সারা জীবন। আমি কোয়ালিটির অনেক বেশি, যেমন নিজে ব্যক্তিগতভাবে পাগল, কোয়ালিটি একটা মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারে। আর অনেক বেশি কমেন্টস করার চেষ্টা করেছেন, একটু বলেন। আচ্ছা, আপনার ডিটেলস, আপনার স্টোরি শুনতে চেয়েছেন। প্রথমবার আমি মেসেজ করছি, দয়া করে পড়বেন। লিখেছেন আমিনুল ইসলাম। গুরু কমেন্ট পড়েন না, এখন এই যে পড়ে দিলাম, সবসময় পড়া হয়ে উঠে না, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। এবং অনেকে অনেক ভালোবাসা এবং তার ইমোজির মাধ্যমে তার রিফ্লেকশন জানিয়েছেন আলমগীর হাসান আরিফ, এবং মানবিক পোস্ট হিসেবে একজন বিপদে আছেন সেই কথা জানিয়েছেন। গুরু আপনার প্রতি ভালোবাসা, এবং সেই কমিউনিকেশনটা ডিটেলসে দিয়েছেন। লাভ ইউ গুরু, লিখেছেন সোহাগ। রাজীব গুরু, আচ্ছা রাজগুরু, ইয়া হি ইজ দ্য বেস্ট ওয়ান। রাজগুরু, যে কোনো এক সময় আমাদের এই প্রোগ্রামটা আমার অনুপস্থিতি রিপ্রেজেন্ট করতেন এবং পূর্ণতা, এবং আমরা তাদের প্রশ্নে অনেক শ্রদ্ধাও জানাই যে তাদের কাছে, তাদের ধারে কাছেও আমরা না, দে আর দ্য বেস্ট, কিন্তু আমরা আপাতত রিপ্রেজেন্ট করতেছি আমি এতেশাম, বিং এ গুরু এতেশাম, অ্যান্ড অফকোর্স মাই কো অ্যাঙ্কার প্রিয়াঙ্কা, যাকে আমি অনেক বেশি পছন্দের চাইতে অনেক বেশি শ্রদ্ধা করি তার টোনালিটির জন্য, তার আরোপিত বা কোনো রকমের কৃত্রিমতা ছাড়া তার একেবারেই যেমনটা সে তেমনভাবে নিজে কমিউনিকেট করার জন্য। অ্যান্ড অফকোর্স আল্লাহ যেহেতু তার প্রশ্নে অনেক বেশি সদয়, তার সৌন্দর্যের জন্য, ডেফিনেটলি তার সৌন্দর্যের কারণে তো বটেই। আমরা চাই যে একটু প্রিয়াঙ্কার কাছ থেকে কিছু কমেন্টস আমরা নিয়ে নিই। প্রিয়াঙ্কা, ভদ্র ছেলে, নরসিংদী। কোথায় রত্নার বাসা? ওকে কে সার্টিফিকেট দিল যে ভদ্র? আসল নাম কেন দেয় না? ভদ্র ছেলে, প্লিজ আসল নামটা দেওয়ার চেষ্টা করো। আমরা দু একটা কমেন্টস নিই, তারপর ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয়াঙ্কা, ইফ ইউর পারমিশন, দেন আমরা ফিরে আসবো। 30 সেকেন্ড বা অথবা 1 মিনিটের বিরতি, তারপর ফিরে আসবো আবার। প্রিয়াঙ্কা, ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ থেকে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবে এবং শুনবো আমাদের আজকের অতিথি রত্নার গল্প। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরছি। স্পন্সর্ড বাই ফিওনা 90.4 এক স্টেশন এক নেশন, এবং আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে আমাদের অতিথি আছেন। অতিথির গল্পে আমরা আবারও ফিরে যাব। তার আগে কিছু কথা অবশ্যই বলে নিতে চাই। যার ছেলে যে ময়মনসিংহ এবং ডক্টরের কথা যাচ্ছে তোমার কাছে। জি, আমি প্রথম অ্যাডমিশন টেস্ট দিই ইডেন কলেজে ইন্টার পাস করার পরে। তো আমার রেজাল্টটা 1000-এর পরে চলে আসে। তো 1000 পরে চলে আসে। আমার যখন সৈয়দ আসাদ কলেজে পড়তাম, যখন আমার টিচার ছিল, ওই টিচারই ইডেন কলেজে ট্রান্সফার হয়ে আসেন। তো উনি কে বলি যে স্যার আমি ওখানে বলতেছি, তুমি আসো, আমি দেখবো ব্যাপারটা। তো ওই দিন ছিল 2009 সালে 25-26 যে বিটিআর বিদ্রোহ হয়, ওই ঘটনাটা উনি জানার পরও উনি আমাকে ডাকাতে ডেকেছিলেন। জি, 26 ফেব্রুয়ারি। দেশ তো তখন একদম রুদ্ধ। হ্যাঁ, আর ওনার আসার কারণে নিউ মার্কেট যে প্রবলেমটা হয়, ওটার মাঝখানে আমি ছিলাম। ওই স্মৃতিটা আজও আমি ভুলতে পারি না। উনি রাখছে এবং তুমি চলে আসছো হ্যাঁ ওই পরিস্থিতিতে। জি, তারপর তো এটা আমার এই জন্য কষ্ট লাগছে যে একজন প্রফেসর হয়ে দেশের এরকম পরিস্থিতিতে একটা মেয়েকে নরসিংদী থেকে ডেকে আনে উনি নিজেই কলেজে আসেন না, উপস্থিত হন না। তারপর আমার আব্বু আর আম্মু, আমার একটু ফ্যামিলি ডক্টর আছে, উনি আমার আব্বু আম্মু ওখানে যায়। পরে উনি বলেন যে ওকে শাইক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকা যেটাতে, ওটাতে ভর্তি করে দেন, উনি ভালো থাকবে। তো আমার আব্বু আম্মু আমাকে যে অফার করে, তখন আমি ডক্টরের সাথে কথা বলি। পরে বলছে আচ্ছা ঠিক আছে, ডেট ফিক্সড হয়েছে যে আমরা এমন দিন যাব, ভর্তি হব। তখন আমার বাবার এমন একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়, যখন আমাকে একা, ডক্টর মেরিট পার্সন একটা ছেলে এবং একটা মেয়ে ছিল ওই অবস্থাতে। তো আমাকে যখন বলছে আমার আব্বু আছে, ওটা তো আর কোনো প্রবলেম না, ওকে তো রেসপেক্ট করা যায়। তো আমি ঢাকা তখন চিনি না, কখন কোন গাড়িতে কিভাবে আসতে হয় সেটা আমি জানি না। তো উনি এর সাথে গাড়িতে উঠি, আমার আব্বু না গাড়িতে উঠাই দিয়ে যায় ওনার সাথে। উঠানোর পরে একটা ফোন আসে ওনার, তো ফোনে বলতেছে যে আমি ময়মনসিংহ যাব, কিন্তু আমি জানি যে উনি ঢাকা আসবেন, আমাকে কলেজে ভর্তি করাবেন। তো উনি ফোনটা রাখার পর আমি ওনাকে জিজ্ঞেস করি, দাদাটা কে, ওনাকে আপনি ময়মনসিংহ যাবেন বললেন ওই লোককে? তো উনি বলতেছে যে হ্যাঁ ময়মনসিংহ কিছু কাজ আছে, ওটা সেরে আমি ঢাকাতে আসবো। তো আমার তো ওই বিষয়ে কোনো রকমই নাই।
তো তারপর গাড়ি চেঞ্জ করে ময়মনসিংহ চলে যায়। ওনার একমাত্র একটাই উদ্দেশ্য ছিল, উনি আমার সাথে থাকবেন। যখন আমি ময়মনসিংহ যাওয়ার পরে এই জিনিসটা বুঝতে পারছি, সেই দিন আমার পৃথিবীতে এতটাই কষ্ট লেগেছিল যে সেই জায়গাতে আমি আর কি অপরাধ ছিল। শুধু তাই নয়, উনি আমাকে পাশে বসিয়ে আমার বাসায় ফোন দিয়েছিল, দিয়ে বলছিল উনি নাকি কাজ করতে করতে রাত্র হয়ে গেছে, আমাকে একটা মহিলা হোস্টেলে রেখে আসছে, টেনশন করার কোনো কারণ নেই। অথচ আমি ওনার পাশে বসে আছিলাম, আর আমার ফোনটা অফ করে রাখছে। আমার বাসাতে বলছে যে ওর ফোনের চার্জ নেই, কোনো সমস্যা নেই, আপনারা টেনশন করেন না। আর যে ইয়েতে উনি থাকছিল ওখানে আমার পরিচয় দিছিল আমি ওনার আপন ছোট বোন। ওই নরসিংদী থেকে ময়মনসিংহ জার্নি করা আর সারাদিন না খেয়ে থাকা, তার উপর এরকম টর্চার, জানি হয়তো ওর কথা খুব বিলিভ করবে, আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এমন একটা প্রবলেমে ছিলাম, আমি ওটা কাউকে শেয়ারও করতে পারিনি। আমার একটাই দুঃখ, উনি যদি আমাকে ঢাকাতে এনে কলেজে ভর্তি করে ওই জিনিসটা আমার কাছে চাইতেন, আমি হয়তো কৃতজ্ঞতার কাছ থেকে, কৃতজ্ঞতা বোধ থেকে হয়তো আমি ওনার সাথে সেটা মিশে যেতাম। কিন্তু শুধুমাত্র একটা মেয়েকে, একটা মেরিট পার্সন হয়ে ওইভাবে নরসিংদী থেকে ময়মনসিংহ নিয়ে যাবে, এটা আমার কল্পনাতে ছিল না। আমার লাইফে এরকম অনেক ঘটনা আছে যেগুলো সময় স্বল্পতার কারণে বলতে পারবো না, কিন্তু এই সবটা আমার জীবনে বড় বেশি আঘাত হনে, যেটা নিয়ে জন্য আমি সামনে চলতে পারিনি। আর উনি আমাকে শিখাই দিছে, বাড়িতে গেলে বলতাম অনেক টাকা লাগে, সেজন্য ভর্তি হতে পারিনি। আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আমার প্রতি আপনার এরকম ইন্টারেস্টিং কেন? তখন বলছিল যে আমি ঈদের সময় SMS করছি, আমি তো জাস্ট একটা ঈদ আনন্দ শেয়ার করছি, ঈদ মোবারক পাঠাইছিলাম, এটাই নাকি আমার অপরাধ ছিল। আর গল্প বলার আগেও একটা কথা বলছি, কিছুক্ষণ আগেও বলছিলাম যে সমাজে যারা প্রতিষ্ঠিত, যাদেরকে সম্মান করা যায়, তারা প্রত্যেকে আমাকে এখনো প্রতিদিন প্রতিনিয়ত আমার দিকে অন্য দৃষ্টিতে তাকায়। তখন নিজের প্রতি খুব রাগ হয় যে কোথায় আমার দুর্বলতা, কেনই বা আমার লাইফটা এরকম হলো। তারপর আমার দুবে এত প্রবাসী আগেই বলছি, তা আমার মোবাইলে একটু ফোন আসে, আমি জানি এটা দেশের বাইরের কল। আমি রাত 10টার পরে কখনোই কথা বলি না, এখনো বলি না। তো ফোনটা আসলে আমি বুঝতে পারছি, মনে করছিলাম আমার ভাইয়া ফোন করছে। তখন আমি নতুন মোবাইল কিনি মাত্র 1 সপ্তাহ। ছেলেটা আমাকে কল করে বলে যে শিবপুর কোন জায়গায় আমার বাড়ি, কোন জায়গা থেকে সিমটা কিনছি। তখন আমার কাছে অবাক লাগছে যে কে সে। তা আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি কে? তো ওনার আবার পরিচয় দিছে। তখন আমি বলছি আমি রাত্রে কথা বলতে পারবো না, আপনার যদি কোনো প্রয়োজন থাকে আমাকে দিনের বেলা ফোন দেন। তখন ছেলেটা পরের দিন আমাকে কল দিলে আমাকে সব ডিটেলস বলে যে একটা নাম্বার ভুল হওয়ার কারণে আমাকে চলে আসছিল। তো আমার সাথে কথা বলার একটা পর্যায়ে আমাকে বলে আমাকে তার খুব ভালো লাগে, খুব ভালোবাসে,
তখন আমি ওকে বলছিলাম, আমি তো দেখতে সুন্দর না, আর আমার মতো মেয়েকে তো কেউ ভালোবাসতে পারে না, বিয়ে তো অনেক দূরের কথা। তবে হ্যাঁ, কেউ যদি আমাকে দেখে পছন্দ করে বিয়ে করে, আমি তার সাথে সারা জীবন থাকতে রাজি। তো ছেলেটা এতটাই পাগল, আমাকে কোনোভাবেই মানে আমার জীবন থেকে সে সরে দাঁড়ায় না। তখন আমি বললাম কি, আপনি ছেলেটা সৌদি আরব থাকতো। প্রথমে বলিনি, ছেলেটা কোনোদিন স্কুলে যায়নি, আর আমি MBA কমপ্লিট করছি। ছেলেরা 5 বোন, বিয়ে হয়ে গেছে, আর ছেলের 3 ভাই 3টেই দেশের বাইরে থাকে। তা আমি বলছি যে শিক্ষকতা যোগ্যতায় তো মানুষের সবকিছু হয় না, হয়তো ফ্যামিলিটা ভালো, আর আমি যেহেতু দেখতে সুন্দর না, আর সে যেহেতু আমার জন্য এত পাগল, ওকে। আর ওই ছেলের অল সাইড থেকে আমি সব দিক দিয়ে পারফেক্ট, শুধু ওই ছেলের সাথে আমার ডিফারেন্স এটুকু, আমি দেখতে সুন্দর না। আর কোনো কারণ, একটা কারণও নাই যে এটা দেখাবে রত্নার চাইতে বেশি। তো ছেলেটাকে বললাম, তা ঠিক আছে, আপনি অ্যাড্রেস দেন, আমি পিক দেই, আপনার দেখে যদি ভালো লাগে ওকে, আমি আপনার সাথে আছি। মানে ছেলেটা শুধু আমাকে ভালোবাসে বলে পাগল বানায়, আর আমি তাকে রিফিউজ করতে থাকি। সে বলতেছে যে আমি কাজের সূত্রে বিভিন্ন জায়গায় থাকি, ছবি দেওয়া সম্ভব না। ঠিক আছে, ছবি দেওয়া সম্ভব না হলে আর আপনি আমার সাথে আসবেন না। আমি এরকম লাইফ ক্যারি করতে চাই না। হয়তো আপনার কন্টেন্ট শুনে আমাকে ভালো লাগতে পারে, কিন্তু আমি এমন লাইফ চাই না। তো ছেলেটা, আমি যখন রাজি হই না, সে বাধ্য হয়ে আমার বলতেছে, তুমি তো নরসিংদী কলেজে যাও, নরসিংদী কলেজে আমার বোন আছে, ওরা যদি দেখে তাহলে আমার দেখা হয়ে যাবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ছেলের এই একটা কথার কারণে আমি তার বোনের সাথে যাই, বোনের বাসায় যাই, দেখা করি। তো আমি জানতাম না তখন ওরা যে আপন বোন না, চাচাতো বোন। তো 2টো বোন ছিল। তো আমি ওখান থেকে খুব ভালো ব্যবহার করছি আমার সাথে। ওখান থেকে চলে আসার পর ওর 2টো বোনে ওকে বলছে যে মেয়েটা এরকম নম্র, ভদ্র, শিক্ষিত, ভালো, বাট মেয়েটা শর্ট, সুন্দর না, তুই এই মেয়ের সাথে কথা বলিস না, যেটা আমাকে ছেলে বলা হয়েছে। 2টো বোন ছিল, তো আরেকটা বোন, মেয়েটা শর্ট, সুন্দর না, সো কথা বলিস না, যত যোগ্যতাই থাকুক না কেন, কথা বলিস না। মানে উনি নেগেটিভ দৃষ্টিতে বলেন না, উনি পজিটিভ দৃষ্টিতে বলছে যে তোর সাথে ওকে মানায় না, বা তোর ফ্যামিলি নিবে না। বাকি সব ঠিক আছে, কিন্তু যেহেতু শর্ট, সুন্দর না, সো আর তুই যোগাযোগ করিস না। আর যেটা ফ্যামিলি নিবে না, ফ্যামিলি মেনে নেবে। আর যেটা ছোট বোন ছিল, ও খুব দেখতে সুন্দর সুন্দর ছিল, ও ওনাকে পুজোতে প্রেম করতে আর কোনো মেয়ে খুঁজে পান নাই, আমাকে বললেন আমি আপনাকে মেয়ে দিব। ছেলে আমার সাথে যেটা শেয়ার করছে আমি এটা জানি। তো এটা চলে যায়, যাওয়ার পর আমার 2 ভাইয়া বাহির থেকে আসবে। ছেলেটা তখন আমি ছেলে প্রতি তত আকৃষ্ট না, কারণ আমি তো দেখতে সুন্দর না, সে তো আমাকে দেখে নাই। তো আমার 2 ভাই দেশের বাইরে থেকে আসে। তো ছেলে ভাবছে যে আমার 2 ভাই দেশের বাইরে থেকে আসছে, তার মানে তো আমার বিয়ে হয়ে যাবে। সেজন্য সে আমার কাছে পারমিশন না নিয়ে তার আম্মুকে আমার বাসায় পাঠিয়ে দেয়। তো আমাকে কল দিয়ে বলতেছে যে 2-3 দিনের মাঝে একটা মহিলা আসবে, সেটা আমার আম্মু। তো আমি বলতেছি আমাদের বাসায় তো একটা মহিলা আসছে, তাহলে এটাই আম্মু, কিছু বল। তো ওর আম্মু আমাকে দেখে যায়। তো আমি ছেলেকে প্রশ্ন করলাম যে কি বললো। তখন ছেলে বলছে, ছেলের আম্মু নাকি বলছে যে মেয়েকে দেখছিস, পরে বলছে যে না। বলছে তাহলে আমি মেয়েকে মোবাইল ফোনে বিয়ে করে বাড়ি আসবো না, তুই যদি বাড়ি এসে দেখে পছন্দ না করস তো মেয়ের লাইফটা নষ্ট। তো আমি বললাম ছেলেকে, আপনার আম্মু রাইট, ঠিক আছে। তো এটা যায়, তার পরবর্তীতে কথা হয়, কিন্তু আমি এতটা বিশ্বাস করি না, কারণ আমি আমার নিজেরটা তো জানি। তারপরে আমার ভাইয়া জানতে পারে, যেহেতু বাড়িতে ছিল, তো আমাকে কিছু বলে না, দেশের বাইরে যে আমাকে অনেক বুঝাইছি। বুঝানোর পর আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পরে ছেলেকে বললাম যে আমার ভাই এরকম বলছে, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো না। তখন ছেলেটা বলছে ওকে ঠিক আছে। আজকে বলছি, পরের দিন রাত্রে, যে মেয়েটা 10টার পরে কথা বলে না, রাত 2:46 ফোন দিয়ে ছেলে আমাকে বলে যে রত্না, আমি পৃথিবীর সব ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন আমি ছেলেকে বলছিলাম, আপনার সাথে যদি আমি কথা বলি, আমার ফ্যামিলি আমার দায়িত্ব নিবে না, আমাকে স্টেট বলে দেওয়া হয়েছে। তারপরও সে আমাকে অনেক ভাবে বুঝায়, তখন তার প্রতি আবার আমি আকৃষ্ট হয়ে যাই। তারপর আবার আমার ভাইয়া দেশে আসে, তখন আমার 8 বছর চলে। তখন আমি আবার ওকে বলি, আপনার যদি আমাকে বিয়ে করার এতটাই ইচ্ছে থাকে, আমার ভাইয়া আমাকে খুব স্নেহ করে, আমার ভাইয়া যদি বাড়িতে থাকতে আপনি বিয়ে করতে না পারেন,
আজকের পর আর আমাকে কল দিবেন না। 2-3 দিন আমি কল দেইনি। আমার ফোনে এত ফোন আসতো, আমি পাগল হয়ে যেতাম। একটা পর্যায়ে ফোন রিসিভ করি, তখন আমি ওকে বলি আপনার বাসায় বলছেন? তো আমাকে বলে 1 সপ্তাহ সময় দিতাম, বাসায় খুব প্রবলেম চলতেছে, এবং আমাকে বিলিভ করার জন্য সে আমাকে পিক দেয়। তারপর ওর সাথে যে ঝগড়া হয়, মারামারি হয়, পিক দিয়ে বিলিভ করা। বলছি ঠিক আছে। তারপরে ওর বাসা থেকে লোক আসে, আমাকে বলছে আসবে। তখন আমার ভাইয়া নিজে গিয়ে রিসিভ করে, মানে আমার আপন বড় ভাই নিজে গিয়ে রিসিভ করে তাকে আনে। গ্রামাঞ্চলে যতটুকু আপ্যায়ন করা দরকার ততটুকুই আমি করি। করার পর চলে যায়। তো ও বাসায় যে বলছে ছেলে আসছিল ওর বাগিনা লাগে। যাওয়ার পর ওর বাসায় বলার পর পরের দিন ওর মা, ওর বড় বোন আর ওর ছোট বোন আসে। তো আমাদেরকে পরিচয় দেয় না, কিন্তু একটা পর্যায়ে প্রকাশ হয়ে গেছে যে ওখানকার। তখন আমার বড় ভাই আমাকে জিজ্ঞেস করলো যে ওদের বাড়ি তো ওখানে, তুমি কি জানো যে ওরা গতকালকে যারা আসছিল তাদের বাড়িও তো ওখানে? আমি বলতেছি ভাই আমি তো জানি না, আমি একটা কল দিতে পারি। তখন আমি ছেলেকে কল দিই, ছেলে কনফার্ম করে যে ওটা একটা মা, ওটা একটা ওর বড় বোন, একটা ছোট বোন। তারপর ওরা কিছুক্ষণ বসে চলে যায়। চলে যাওয়ার পর আমি ছেলেকে জিজ্ঞেস করি যে কি সমস্যা, আপনাকে বাসা থেকে কি বলা হয়েছে? ছেলে বলতেছে যে এরা আমি দেশে না আসলে বিয়ে করাবে না, বাড়ি আসলে করাবে। মানে ওরা দেশে আছে, ওদেরকে বুঝাইলাম, ওরা বুঝতে পারতেছে না। এখন আমি তো ওই দেশ থেকে কিছু করতে পারি না। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমার মনের মাঝে একটা সন্দেহ আসে যে এরা টোটাল তিনবার আমার বাসায় ঢুকছে, আর এছাড়াও আমার এলাকাতে ওরা আরো কয়েকবার আসছে। আসার পর ওনাকে 9 বছর যেদিন পূর্ণ হবে 1 মাস আগে থেকে আমি ছেলেকে ওয়ার্নিং দিই যে আমার আপনার কাছে কিছু চাওয়ার আছে, যেহেতু আমি 9 বছর আপনার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, তার বিনিময়ে কিছু চাই আর আপনাকে দিতে হবে। তো যেদিন 9 বছর পূর্ণ হয় সেদিন সে নিজে থেকেই বলে যে আমি কি চাই। তখন আমি জিজ্ঞেস করছিলাম ওকে যে আপনার ফ্যামিলি থেকে যে আমার বাসায় আসছে ওরা আসলে মূলত কি বলছে আপনাকে আমার সম্পর্কে, আমি সেটা জানতে চাই। তখন এই ছেলেটা আমাকে বলছিল যে কেউ তোমাকে পছন্দ করে না। তখন আমার খুব কষ্ট আর খুব কান্না পাইছিল, এতটাই কান্না পাইছিল তার সাথে কথা বলতে পারিনি। ছেলেটা আমাকে বারবার ফোন দিচ্ছিল, এতটাই কান্না, প্রায় 1 ঘন্টার উপরে আমি শুধু কান্নাই করি। তখন ছেলেটা আমাকে ফোন দিল, আমি এক পর্যায়ে ফোন রিসিভ করি। সেদিন আমাকে বলা হয়েছিল রত্না আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হাতটা ছাড়বো না, আর তুমি কোনোদিন আমার হাতটা ছেড়ো না। আর ওই দিনের কথাগুলো আর অনেক কিছু বলছিল, আর অনেকগুলো পিকচার দিয়েছিল যেখানে একজন আরেকজনের পাশে থাকে। তখন তার ভালোবাসাকে উপেক্ষা করে আমি চলে যেতে পারিনি। আরেকটা ঘটনা, 2017 সালে ছেলে হজ করতে যায়, মানে এই বিষয়টাকে আমি এত আনন্দিত হই, আমি নিজে হজ পালন করলে এতটা আনন্দিত হব না। তখন এই ছেলেকে আমি বলেছিলাম যে আমি তো আপনার কাছে বড় নারী, আর এই হজের আনন্দে আমি আপনার জীবন থেকে সরে দাঁড়াবো, কারণ আপনার ফ্যামিলিতে বিভিন্ন প্রবলেম আর বিভিন্ন সমস্যা, আর আপনার উপর আমার কোনো অভিযোগ বা কোনো দাবি নেই। ছেলেটা তখন আমায় বলেছিল তুমি আমাকে বিলিভ করো না, ঠিক আছে। হজের মূল আনুষ্ঠানিকতা হয়েছে আরাফাতের ময়দান। কোন মানুষ যদি উমরা করার পরে ফিরতে বলে তাহলে তার হজ কবুল হয় না। আমি তোমাকে সেই আরাফাতের ময়দানে যে কল দেব, তখন তুমি আমাকে জিজ্ঞেস করো আমার জীবনে অন্য কোনো মেয়ে আছে কিনা, আমি তোমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করব কিনা, তুমি ওর জীবনে সত্যি ভালোবাসি কিনা। ছেলেটা ঠিকই আরাফাতের ময়দানে যাই আমাকে কল দেয়।
আর সেটা ছিল ভিডিও কল। তখন এত বছর আমার যে ভালোবাসা বিশ্বাস ছিল না, আরাফাতের ময়দানে দাঁড়িয়ে যে ভিডিও কলটা আমায় দিয়েছিল, আমার জীবনে হয়তো এই ভালোবাসা আল্লাহর কাছ থেকে পাওয়া পুরো ভালোবাসাটা তার কাছে চলে আসছিল। সেই ভালোবাসাটা আজও হাসি হবে। আজও আমি তাকে এতটাই ভালোবাসি শুধু ওই কলটার কারণে। আর একটু কথা বলতে চাই, আমি ভালো থাকার জন্য সে 2 বার হজ করছে, 2019 সালে এবং 2017 সালে। সে সবার জন্য নিজের জন্য দোয়া করছে, শুধুমাত্র রত্নার জন্য এক্সট্রা ভাবে হাত তুলে রত্না ভালো থাকার জন্য দোয়া করছে, যেটা আমাকে বলা হয়েছিল। এবং 2 বার আমার নামে উমরা করছে। আমি প্রশ্ন করছিলাম, আপনার সাথে তো আমার রক্তের সম্পর্ক নেই, কিভাবে করতে পারে? তখন সে আমাকে উত্তর দিছিল যে হ্যাঁ, তুমি তো এখানে আসতে পারো না, তো তোমার হয়ে আমি বলছি, যদি কোনোদিন তোমার সামর্থ্য হয় তখন তুমি এসে আল্লাহকে বলো। ঠিকই জরুরি। আমার 2 পাশে 2 জন মেয়ে এখন উপস্থিত, এটা নির্দ্বিধায় বলতে পারি তুই সুন্দর, কিন্তু এটা ব্লেসড বাই দ্য অলমাইটি। তুই আসলেই সুন্দর। তোর বর্ণনা তো আমি কয়েক জন্ম ধরে দিতে পারি। তুই আসলেই সুন্দর। ক্যান ইউ সি ইয়োরসেলফ ইন দ্য মিরর? কি সুন্দর চুল তোর, কি সুন্দর তোর মুখাবয়ব। মাবুদ তোকে কত যত্ন করে বানিয়েছে। এটা আমাদের জন্য ধন্যবাদ টু অলমাইটি। এটা আমাদের জন্য দারুণ পাওয়ার যে তুই আমাদের সাথে কো-অ্যাঙ্কার হিসেবে আমাদের স্টেজ শেয়ার করতেছিস। অসম্ভব সুন্দরতম মানুষ তুই চোখে মনে হয় কম দেখিস, কারণ তোর চোখটা ছোট। এটাই তোর একটা বিউটির কনফ্লিক্ট। ওই যে কি বলে ওটা রে, চাঁদেরও তো কলঙ্ক থাকে, তো কলঙ্ক এইটাই। তুই চোখে কম দেখিস, চোখটা তুলনামূলক ভাবে একটু বেশি ছোট। ওইভাবে তাকাস না, 10 বার খুনবো আমি। না, চোখে কম দেখি না, চোখে কোনো প্রবলেম নেই, চোখে কোনো প্রবলেম নেই, বাট তুই আসলেই সুন্দর। আরেকদিকে এই মেয়েটি, যে মেয়েটি এখন পর্যন্ত সুন্দর, এটা তোর আমার কাছে বিনয় মনে হয় গুরু। এটা তোর বিনয় না, বিনয় না, আমার কাছে সত্যি আচ্ছা, মনে তুই যে হয়। প্রোডাকশনের আউটপুট, সেও তো বাইরে আছে, নিয়ে আসবো নি তারে? না থাক, না নিয়ে আসি, না না নিয়ে তো খামারে নিয়ে না না, আসবেন না উনি, না আসবে। মা আসেন, না না থাক, দেখ তো, দেখা আসে কি না আসবে না, আসবে না। আচ্ছা, তুই একদিকে রাইট, এটা কিন্তু সমাজের নর্মাল ফেনোমিনা, এটা মানিস তো? নর্মাল ফেনোমিনা। প্রতিদিন সুন্দর এবং অসুন্দরের যে সাংঘর্ষিক যুদ্ধ, এটা তো প্রতি মুহূর্তে চলতেছে পৃথিবীতে। রাইট না রং? রাইট ও রং তোকে সুন্দর চিন্তা করে বলতে হবে না, বাট কথাটা তো সত্য। হ্যাঁ, অনেকাংশে। অনেকাংশে নাকি পুরো অংশে? বাংলাদেশে অনেকাংশে নাকি পুরো অংশে? ডিবেট করতেছে তোকে। আমার কাছে মনে হয় অনেকাংশে। তোর বিনয় দেখানোর একটা প্রয়োজন মেয়ে- নাই। বাংলাদেশে সুন্দর এবং অসুন্দরের পার্থক্যটা কি খুব দৃঢ়ভাবে দিব্যমান না? খুব না, নাঙ্গা ভাবে আমার দেখা মনে যায় না? হয় এখনকার যারা পড়াশোনা করছে, যারা আসলে জীবনটাকে একটু অন্যরকম করে দেখে, যাদের মধ্যে ওই জ্ঞানটা আসছে, তাদের এই পয়েন্ট অফ ভিউটা, percentage? চিন্তাটা অনেকেরই, অনেক 2%, ক্ষেত্রেই। 3%, 4%, 5%? আমি ঠিক জানি না অথবা percentage হয়তো টা অনেকে কতটুকু হতে শো অফ পারে। করতেছে, বাট ভেতরে হয়তো তোর মতো সুন্দরীদেরকে এক্সপেক্ট করে। না না, আমি অনেককেই দেখেছি যে আসলে আমি জানি না উনার আচ্ছা, এক্সপেরিয়েন্স তুই একদিকে রাইট, আরেকদিকে রত্না কয়বার বলছে যে আমি দেখতে সুন্দর না? মিনিমাম 10 to 15 টাইমস অলরেডি, 10 থেকে 15 বার। আহা, তুই কি মারবি আমাকে আজকে? মোর প্রিয়া হবে রানী, দেব খোপায় তার আর ফুল। আহা, দে না, দে দে। আহা, কণ্ঠে দোলাবো। আজকে আমার স্টুডিও থেকে রত্না মিনিমাম 10 to 15 টাইমস তুমি বলেছো আমি দেখতে ভালো না। এটা আসলে আমার নিজের কথা না, এটা মানুষের চোখে মানুষের দেখেছো? কথা। এই ভাবনা নিয়ে যদি তুমি বের হও, আমি সত্যি অনেক বেশি অসম্পূর্ণ। আমি যে কথাটা বলতেছেন বারবার বলছি, এটা আমি না, আমি প্রতিনিয়ত মানুষের প্রতি চোখে দেখেছো? সেকেন্ডে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। মানুষের চোখে দেখা, এই ভাবনা নিয়ে যদি তুমি বের হও, আমার প্রোগ্রাম, আমাকে যারা ভালোবাসে লোকগুরু এতেশামের জায়গা থেকে, এটা আমাদের জন্য দারুণ ব্যর্থতা। বিশ্বাস করো, তোমার মধ্যে যদি নারীত্বের এই সত্তাটা দারুণভাবে থাকে, তোমার মধ্যে যদি সেই মমত্ববোধ থাকে যে তোমার ভবিষ্যতে তোমার ঔরসে জন্ম নিয়ে
গর্বিত সন্তানের মা তুমি হবে। তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু নাই, কোনো সুন্দরী মানুষ তোমার কাছে কোনোভাবেই প্রাধান্য পাওয়ার যোগ্য না। এমন একজন নারীত্ব সত্তার জন্য মানুষ বুভুক্ষের মতো আছে পুরো বিশ্ব। তুমি বলছিলে যে ছেলেটির পরিবার, ছেলেটি বারবার তোমাকে এই জিনিসটা জানান দিচ্ছে যে তারা কেউ তোমাকে পছন্দ করে না, বাট ছেলেটি বলতেছে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। জি। এর শেষ কি হলো? তো ছেলেটা তো সবসময় আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমার ছাড়া তার জীবন কোনোদিন বিয়ে করবে না সে আমাকে ছাড়া। এটাই ছিল তার অপশন। ওকে। তো আর সে কিন্তু কোনোদিন বলে নাই যে তার ফ্যামিলি আমাকে পছন্দ করে না, কারণ এটা যদি আমি জানতে পারি তার সাথে আমি কথা বলবো না, সেই কারণে সে আমাকে ওটা বলে নাই। সেটাকে আমি একটু আগায় দিই, মাইক্রোফোন একদম কাছে আসে। ওকে, আমাদের হচ্ছে তুমি বসো একদম এখানে। তো ছেলেটা শুধু আরাফাতের ময়দানে গিয়ে বলে নাই, ওগুলো আমরা শুনেছি তারপর থেকে। হ্যাঁ, আমি সামনে যাই, আমাকে একবার না শতবার আমাকে ওয়াদা করছে যে সে আমাকে ভালোবাসে, আমি ছাড়া তার লাইফ মানে বৃথা। ওকে। তো একটা পর্যায়ে ছেলের ফোন অফ হয়ে যায়, মানে আমাদের মধ্যে সম্পর্ক চলতেছে, এই যে 9 বছর পরে ফোনটা অফ হয়, আমাদের মাঝে কোনো রকম ঝগড়া ভুলটুটি এরকম কিছু অভিমানটা হয় না, সব সময় সম্পর্কটার মধুরতা ছিল এবং ভালোবাসা ছিল। তো ফোনটা অফ হয়ে গেলে আমার মাঝে একটা অস্থিরতা চলে আসে যে কি হয়েছে, তার কি হয়েছে, সে অবৈধ থাকে দেশের বাইরে, পুলিশে নিয়ে গেছে, সে কি অসুস্থ হলে তো অনলাইনে আসবে, কেন আসছে না? তা আমি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ অপেক্ষা করি। একটা ছোট্ট তথ্য দিয়ে নিই যে আমরা চাইছিলাম যে অ্যাটলিস্ট 2 থেকে 3 জনকে আমরা যারা গত প্রোগ্রামগুলোতে বেশি শেয়ার করেছেন তাদেরকে স্ট্রিমিং এ নিয়ে আসার। নেটওয়ার্কে কিছু কেন জানি আজকে খুব বেশি আনস্টেবল একটা সিচুয়েশন, তারপরেও কেউ যদি আসতে চান আমরা ট্রাই করতে দেখতে পারি। অনেকেই ট্রাই করতেছেন, আমরাও নেটওয়ার্ক কানেক্ট করার চেষ্টা করছি কিন্তু এস্টাবলিশড হচ্ছে না, কেটে যাচ্ছে। বাট তারপরেও আপনারা ট্রাই করতে থাকুন, আমরা হয়তো 2-1 জনকে নিতে চেষ্টা করব ভিডিও স্ট্রিমিং এ। ওকে রত্না। তো ফোন হলে আমাকে বলে যে মানে আমার মাঝে, আমি যেটা বোঝানোর জন্য বলবো যে নেশা, মানুষ যখন নেশার সময় নেশা না করতে পারে সে যে একটু অস্থির পাগল হয়ে যায়, তা আমার নেশা ছিল তার কণ্ঠ না শুনলে, তার কথা না শুনলে 1 দিন 2 দিন মানে এতটাই আমি অস্থির পাগল, আমার নিঃশ্বাস অফ হয়ে যাচ্ছে, আমি কোনো খাবার খাইতে পারতেছি না, আমি কোনো ঘুমাইতে পারতেছি না। 1 সপ্তাহ পরে তার একটা ফ্রেন্ডের সাথে আমি কন্ট্যাক্ট করি, সেটাও আমি শুধু নাম শুনছি, কাজের সূত্রে বা রুমে থাকার অবস্থানকারে ছেলে নামটা বলতো, ফেসবুক লিস্টে যাই এই নামটা খুঁজে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি। তো উনি ওয়াইফ রিসিভ করে, শুধু হেলো বলে কাইটা দেয়, উনি একবারও ওপার থেকে বলে না যে আপনি কে বা কেন উনাকে চাচ্ছে, ওটা বলে না। তো ওখানে উনি একটা পর্যায়ে আমাকে একটা স্ক্রিনশট পাঠায় যে ছেলের সাথে উনি কথা বলছে, এটা আমি হাজার SMS করতেছি যে সে নাম্বার চেঞ্জ করছে কিনা, বা সে থাকলে ওনাকে বলেন যে আমার সাথে একটু কথা বলার জন্য। এরকম 16-17 দিন হয়ে যায়, তার মধ্যে আমি খাবার একদিনও খাইতে পারি না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন আমি শুধু পানি খাই, আমি ঘুমাতে পারি না। আর আমি যে নিঃশ্বাস বন্ধ কিনা, ওর ফোনের ওর কন্ডিশন হচ্ছে না তাই? ওই যে আমি 11 বছর 7 মাস মতো কথা বলছি। কত বছর? 11 বছর 7 মাস। দেখোনি? 4 বছর 2 মাস 10 দিন পরে ভিডিও কলে দেখা হয়েছে, মানে সামনাসামনি দেখা হয়নি। 11 বছর 7 মাস তুমি শুধু কথাই বলেছো আর কথাই বলেছো। জি। ভিডিও কলে 4 বছর 7 মাসের মাথায় একবার দেখেছো ভিডিও কল? না, 4 বছর 2 মাস 10 দিন পরে ভিডিও কলে দেখা হয়। 4 বছর 2 মাস 10 দিন একবার ভিডিও কলে দেখেছো, বাট সামনাসামনি কখনোই দেখোনি? না। 11 বছর 7 মাস টানাই শুধু কথা বলেছো। জি। তারপর যখন কথা বন্ধ হয় তুমি পাগলের মতো হয়ে যাও, মানে এটা একটা নেশা, যে আমার তো তার কণ্ঠ শুনতে হইব, না হলে যে মানুষ অস্থির হয়ে যায় যে জিনিসটা পাওয়ার জন্য, আমি এরকম হয়ে গেছি। তখন আমি ওয়েট করতে ফ্রেন্ডে তার কাছ থেকে আমি ইনফরমেশন বানাই যে স্ক্রিনশট পাঠাইছে যে সে অন্য নাম্বার চালা, এটা আমার বিলিভ হচ্ছে না। এই নেশার জন্য আমি এতটাই পাগল, জানি না অন্য নেশার কিরকম অস্থিরতা থাকে। ওর লাইফে আমি যতদিন কথা বলছি আমার সাথে কথা বলে নাই এমন কোনো রেকর্ড নাই, আজকের দিনে বলে নাই, সে কারণেই আমার অস্থিরতাটা বেড়ে যায়।
মানে আমি এতটাই পাগল হয়েছি, লাস্টে আমি অপশন বেছে নিচ্ছি যে তার সাথে কথা বলার বা সে কোথায় আছে সেটা জানার জন্য সবচেয়ে বড় অপশন হয়েছে তার ফ্যামিলি। আমি ভালো না মন্দ সেটা আমি জানি না, তখন আমি ওর ফ্যামিলিতে যাই ডাইরেক্টলি। আর ওদের গ্রাম আমাদের গ্রাম পাশাপাশি। আমি ফ্যামিলিতে যাওয়ার পর, যেহেতু ওর ফ্যামিলি সবাই আমাকে দেখছে, চিনে জানে, সেখানে আমি যাওয়ার পরে আমি ছিলাম দরজার বাহিরে আর ছেলের আম্মু ছিল ঘরে। তো প্রথমে সালাম দিলাম, কেমন আছে জিজ্ঞেস করলাম। তখন বলতেছি যে আপনি কি আমাকে চিনেন? ছেলের আম্মু ঘর থেকে আমাকে বলে, তোকে কি চিনতাম, তোকে তো 10 বছর আগেই চিনি, নতুন করে কি চিনবো। তোর একটা ছোট বোন ছিল। আমি তখন রুমে যে বসতে বলে, বসার পরে ওখানে 8 জন সদস্য ছিল। 8 জন সদস্যের মধ্যে শুধু একটা কথাই বলবো, এত কিছু বর্ণনা দেওয়া সম্ভব নয়। আমি সিনেমা দেখেছি এবং প্রত্যেকেই দেখে, যেটাকে বলে ডাইনির অভিনয় করে, টাকার বিনিময়ে যে ডাইনির অভিনয়টা করে, বাস্তবে আমার সাথে তার চেয়ে শতগুণ বললেও কম হবে, তার চেয়ে অনেকটাই খারাপ ব্যবহার বলে, এমনকি আমার গায়েও হাত তোলে। কেন? মানে আমি ওদের বাসায় যাই আমার কারণে। তো বাসায় যাওয়ার পরে শুধু আমি বসার সাথে সাথে এতটুকু বলতে পারছিলাম যে দেখেন, আমি তো ওই পরিচয়ে আসছি, আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করি, এটা আমার ভুল, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। এর বাইরে তাদের সাথে আমি কোনো কথাই বলতে পারিনি। আর এমন ভাষা আমার জন্ম শুনি না, আর এমন ব্যবহার। আর তার বড় বোন আমার গায়ে হাত তোলে, 1বার না 2বার না 3বার। আসাদের কোনো খোঁজ আপনি পাচ্ছিলাম না। আর আমি ওই নেশা, কখনো ওখান থেকেও আপনি কোনো খোঁজ পাননি? আমি ওদের বাসায় গেছিলাম, যাইলে হয়তো ওরা বলবে সে কোথায় আছে, নয়তো আমি হ্যাঁ, গেলে সেই আশায় গিয়েও ওই পাননি, বরং লাঞ্ছিত হয়ে হ্যাঁ, আপনি যে ফিরে আসেন। আমি যদি বাসায় যাই তো হয়তো ওকে ফোন দিবে, তখন আমি ওর সাথে কথা বলবো। মানে আমার নেশা হয়েছে, যে তৃষ্ণা হয়েছে, আমি তার সাথে 1 মিনিট কথা বলবো। তখন ওর মা, ওর বোন, মানে মোট 7 জন এতটাই খারাপ ব্যবহার করছে। কেন তুমি ওই বাসায় গেছো? হ্যাঁ হ্যাঁ, একবারও ওরা শুনে নেই যে আমি কেন গেছি, কিসের জন্য গেছি, আমার কি প্রয়োজন। তো ওর আব্বু ছিল, ওর আব্বু আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। আমি ওনার জন্য দোয়া করি, উনি ভালো থাকুক এই দুনিয়াতেও এবং পরবর্তীতেও। তো এখানের 2টা ভাষা আমি গুরু বলতে চাই ওদের ফ্যামিলি, যদি আপনি পারমিশন দেন। মানে ওরা আমার সাথে যেটা বলছিল 2টা কথা। ভাষার পারমিশন আমি দিব না, আমার কেন জানি ভয় লাগতেছে যে খুব বাজে টাইপের ওর কোনো বড় ভাষা বোন কিনা। আমাকে বলে, তোর বাসায় খবর দে, আমি তোকে বিয়ে করব, আমার ভাইয়েরে দিয়ে তোকে বিয়ে করাবো না, তোর বিয়ের শখ আমি পূরণ করে দেব। মানে বারবার ও বলতেছে ও আমাকে বিয়ে করবে, আমি আমার বাসায় ফোন করতে। এটা মানে আমার এতটা ঘৃণা আর এতটা কষ্ট লাগছিল, যার কোনো ভুলে বুঝাতে পারবো না, যে একটা নারীর সাথে কি করে এমনটা করতে পারে। আর যার একটা মেয়ে আছে, আমি তো ওর মতোই ছিলাম, ও কি করে আমার গায়ে হাত তুলতে পারে? আমাকে একবারও জিজ্ঞেস করে নাই আমি কি চাই, কেন আসছি, কি বলতে চাই, কি প্রয়োজন। আর ওর আম্মু একটা কথা বলে, তোর বাবা তোর মা তোকে কেমন করে জন্ম দিছে, তুই হাজবেন্ড খুঁজতে বাড়ি চলে আসছস। এটা আমাকে খুব কষ্ট দিয়েছিল, যে আমার কারণে আমার বাবা মাকে ওরা এটা হচ্ছে। আর বাকি গল্পটা তো বললাম, যে সিনেমাকেও শত গুণও হার মানায় যে ব্যবহারগুলো করছে। তারপর ওখান থেকে আমি চলে আসি। তখন যেদিন চলে আসি, এই যে আমি 29 দিন ঘুমাইনি, খাইনি। আরেকটা কথা বলতে চাই, ওর ফ্যামিলিতে যাওয়ার পর আমি খুব অবাক হয়েছিলাম। এতটাই দরিদ্র, মানে হত দরিদ্র ফ্যামিলি আমার লাইফে আমি কখনো দেখিনি। আমি যে জায়গাটাতে বসছি, এরকম বিছানা আমি কোনো জায়গায়ও দেখিনি। আর আমি তাকে ছোট করতে চাই না, যেহেতু আমি তাকে ভালোবাসতাম। তার পুরো ফ্যামিলিতে বসার জন্য একটা চেয়ার ছিল না, রুমে একটা খাট ছিল না, একটা সিলিং ফ্যান ছিল না, তবু আমি তাকে কি না করতে পারি, বলতে পারি। তবে ওই বাসা থেকে আসার পর রাত্রে আমি ঘুমাই যাই, মানে কেমন জানি ওদের ব্যবহার
আর ওই পরিবেশ দেখার পরে আমার ঘুম চলে আসে, যে আমি 29 দিন ঘুমাইনি, খাইনি, তখন ঘুমাই যায়। কিন্তু সকালবেলা ঘুম ভাঙছে পরে আবার আমার নেশা সৃষ্টি হয়েছে, আমি তার সাথে কথা বলবো। আমার কি অপরাধ ছিল সে আমার ছেড়ে চলে? একবার তো অন্তত বলবে যে রত্না আমার তোকে ভালো লাগে না, তোর সাথে কথা বল। কিন্তু কিছুই বলে না, এর কিছু না। ওই দিন ঈদের দিন ছিল, যেদিন থেকে ফোন অফ হয়, আর সে বলছিল নামাজ থেকে এসে আমাকে স্পেশাল গিফট দিব, আর ওই অপেক্ষায় আমি ছিলাম। ওইখানে যাওয়ার পরে ওর বোনেরা বলছিল যে ওরা, আমি দেখতে সুন্দর না, আমি এমন মেয়ে বিয়ে করব যে এলাকার সবাই বলে যেমন একটা মেয়ে বিয়ে করেছে, তোর মতো মেয়েকে বিয়ে করাবো না, মানে যা যা বলার দরকার সব বলছে। তো আমি চলে আসি, আসার পর আমি ফ্রেন্ড ফেসবুকের মাধ্যমে তার নাম্বার কানেক্ট করার চেষ্টা করি আর কি। পরে এক সময় আমি নাম্বারটা পেয়ে যাই, পেয়ে যাওয়ার পরে তাকে ফোন দিই, তখন সে আবার আমার সাথে একদম ঠিক আছে। শুধু যখন তার বাসায় গেছি সেটা সে এভাবে উপস্থাপন করছে যে ওটা ঠিক হয় নাই, তুমি তো কষ্টের পরিস্থিতিতে চলে গেছো, কিন্তু ওরা ভালোভাবে রিসিভ করে নাই। আবার যখন ঠিক হয়ে গেছে আর ওর বোন আমাকে বলছিল সে আমার দিকে ফিরেও তাকাবে না, তখন আমি বললাম ছেলে যখন আবার আগের জায়গায় চলে আসছে, জাস্ট ফোন অফ ছিল, সে বলতেছে তার ফোন নষ্ট ছিল। তখন আমার ছিল যে একটা কল তো আমাকে বলতে পারতেন। তখন ছেলের বোনকে আমি ফোন দেই যে আপু আপনি তো বলছেন বিয়ে করাবেন না, আমাকে পছন্দ না, আপনার ভাইয়া তো আমাকে কল দেয়, কথা বলে। তখন উনি তখন যে ভাষাগুলো বলছে ওগুলো এখানে বলতে পারবো না দেখে, আমি উচ্চারণ করতে পারবো না দেখে বলি নাই। তারপর ছেলে আমার একদিন বলে যে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিজে থেকে সব নাম্বার বন্ধ করে দিই। তো 18 দিন আর আমার কথা হয়নি, কিন্তু সে যখন বলছে বিয়ে ঠিক হয়েছে, আমি কেনই বা তার সাথে কথা বলবো। 18 দিন পরে কল দিয়ে আমারে বলে রত্না আমি তোকে কোনোদিনও কল দিতাম না, তোর জন্য আমার খুব কষ্ট হয়, আমি তোকে ছেড়ে থাকতে পারি না, আর আমি তোকে আমার লাইফ থেকে হারাতে চাই না। তখনও আমি তাকে বিশ্বাস করি। আমি আমার গল্প ডিটেলস বলতে পারিনি, কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসার আগে বলতে চাই যে সে তাকে যখন বলতাম সে বলতো তার ফ্যামিলি আমাকে পছন্দ করে না। যখন তার ফ্যামিলির সাথে আমার কন্ট্যাক্ট হয় তখন তার ফ্যামিলি বলে যে ছেলে আমাকে পছন্দ করে না, সেখানে আমরা কিভাবে জোর প্রয়োগ করব। তখন একটা পর আমাদের সম্পর্ক ঠিক আছে চলতেছে, তখন একটা পর্যায়ে জানতে পারলাম যে ছেলের মামা নাকি ওদের অভিভাবক, আর উনি নাকি নিষেধ করছেন। আর আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে ও যদি আমাকে বিয়ে করে তার ওর মামা আমার এবং আমার ফ্যামিলির প্রত্যেককে ক্ষতিগ্রস্ত করবে। তখন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে শুধু বলি যে আমার এতদিনের সম্পর্ক, আমি আপনাকে কোনো অনুরোধ করব না, আপনার বিবেকে যা ধরে তাই আমার জন্য করেন, আমার শুধু এইটুকুই দাবি, হয়তো আমাকে বিয়ে করে আনেন, নয়তো ছেলেকে সারা জীবনের জন্য ফোন বন্ধ করে আমার কাছে কল না আসে। সেদিন থেকে আজ আর আমি কথা বলি, আজও তার সাথে আমার কথা হয়নি। হ্যাঁ, মে মাসের 30 তারিখ থেকে কথা বলি নাই আজকে পর্যন্ত। তো অগাস্টের 14 তারিখে সে দেশে চলে আসে, আর অগাস্টের 30 তারিখে সে বিয়ে করে। আমার এতটাই কষ্ট, সবাই যে বলতো আমি সুন্দর না, একবারও বলেনি মেয়েটা এডুকেটেড না, মেয়ের ফ্যামিলি ভালো না, মেয়ের চরিত্র ভালো না, শুধু একটা কথাই বলতো আমি সুন্দর। আমাকে নিয়ে লোক সমাজে চলে যায়, এটা ছাড়া আর কোনো রিজন দেখায়নি। আমার তার কন্ট্যাক্ট নাম্বার নাই, তাহলে আমি তাকে বলতাম 11 বছর 7 মাসের বিনিময়ে
একবার দেশে এসে সে আমার সাথে দেখা করতো যে আমি কতটাই অসুন্দর, আর 12 বছর যে আমি আমার বুকের মাঝে পৃথিবীতে কোনো ছেলেকে ভালোবাসিনি, গাড়ি দিয়ে স্কুল কলেজে যাইলে আমি তাকায় দেখিনি সে কেমন, যদি তার প্রতি আমার কোনো হয়ে চলে যায়। সেই ছেলেটাকে আমি কতবার বলছি দেশে আসবে, কত ড্রেস কত কিছু আমি প্ল্যানিং করতাম, তাকে আমি একদিনও দেখতে পারিনি, ছুঁয়ে দেখতে পারিনি। আর আমার এতদিনে ভালোবাসা স্বপ্ন শুধুমাত্র আমি অসুন্দর করার আর কারণে ভেঙে গেছে। আর কোনো কারণ ছিল না, আমার খুব ইচ্ছে ছিল তাকে সামনে থেকে দেখার, তার হাতটা ছুঁয়ে দেখার সে কিরকম। 30 আগস্ট বিয়ে করে আমি সকালবেলা জানতে পারি, আমি জানি না এর 2 দিন আগে আমার কি হয়েছিল। আমি শনিবারের মানে 3 মাস আমি কোনো কল দিই নাই, কিন্তু কেন জানি শনিবারের রাত্রে আমি তাকে কল দিয়েছিলাম, রিসিভ করছিল তার বোন, কথা বলি নাই। আর এত কান্না আমার লাইফে শুধু ওই দিনে কেঁদেছিলাম, কিন্তু আমি জানতাম না যে ছেলেটার বিয়ে ছিল। বিয়ে হওয়ার পরের দিন সকালে আমি জানতে পারি আমি অডিওর একটা কথাই বলতে চাই, যে মেয়েটাকে সে বিয়ে করছে সে শুধু শর্টটা আমার মতো নেই, কিন্তু সে আমার চেয়ে মোটা, শুধু তার গায়ের রংটা ফর্সা ছিল আর আমি ছিলাম না, এতটুকুই পার্থক্য ওই মেয়ের সাথে, আর কোনো পার্থক্য নেই।
থামে যাক পৃথিবী, কানতে থাকুক রত্না এবং এদের লুক বা এদের এই মানুষজন, বার জয়ধ্বনি হোক সুন্দর। বিগিনি থেকে দিয়েছিস বারে গুরু, মানুষ যদি কোনো পাখি, কুকুর, বিড়াল যাই পালন করোটা গুলো, তার জন্য একটা মায়া হয়। আমি এতটা জীবন আমার লাইফে আমি কিছুই অনুভব করিনি। রেস্টুরেন্ট কি, পার্ক কি, আমি সবকিছু তার জন্য জমায় রাখছিলাম। ওকে আসছে। আর এটা আমার কখনো কোয়ালিটি হতে পারে না। ইটস বিন কোয়ালিটি। আমি মানুষ হিসেবে কেমন, আমি মানুষের ভালো লাগা ভালোবাসার কারণ হতে পারছি কিনা, আমার বাবা মার ভালোবাসার কারণ হতে পারছি কিনা, আমার পারিপার্শ্বিক মানুষের ভালোবাসার কারণ হতে পারছি কিনা, এই প্রতি মুহূর্তে এই কথা বলেছিস। খুব কম মানুষের মধ্যে বিনয় এবং এই রিপ্রেজেন্টেশন আমি দেখেছি, এটা তোর মধ্যে দেখেছি। অ্যান্ড অফ কোর্স আই এম রিয়েলি অনার্ড ফর ইট অ্যান্ড ইন্সপায়ার্ড যে তুই আমার সাথে স্টেজ শেয়ার করিস। কিন্তু কেন উদাহরণ দেওয়ার সুযোগ যে তৈরি করছি, চেষ্টা করছি, কারণ আসলেই তো তুই সুন্দর, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এমএ অসুন্দর বলতেছে, আমি অসুন্দর, ইটস বিন রিকগনাইজড বাই অল। না হলে তো ওই মহিলার মুখ থেকে আমার মাকে ওটা শুনতে হতো না যে আপনার বাচ্চা কি নেশা টেশা করে না, কেউ দেখতে কেন এরকম আমাকে বলছে। আমাকে বোঝাতে পারছি তোকে, এটা তো সত্য কথা। এই ট্যাবুটা তো দেশে আছে, পুরো বিশ্বে আছে, বিশ্বে তো না, স্পেশালি ভারত এই সাবকন্টিনেন্টে, যেটা তো মানিস, এটাকে ভেঙে ফেলা উচিত, রাইট? এটা ভাঙছে, এটা অদূর ভবিষ্যতে আরো ভাঙা উচিত। বাট আমি যে মানুষটাকে এক্সাম্পল দিচ্ছি, আমি তোর কাছ থেকে আমি ইন অ্যাডভান্স ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মানুষটাকে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রোগ্রামের শেষে বলতে শুনেছি, এটা কোনো কোয়ালিটি হতে পারে গুরু? এতে সম্ভব এটা কোনো কোয়ালিটি হতে পারে যে আমি সুন্দর? এটা কোয়ালিটি হতে পারে আমি কোনো মানুষের ভালোবাসার কারণ হতে পারছি কিনা? দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ আই অলরেডি গট ফ্রম ইউ। এর জন্য সত্যি কৃতজ্ঞতা। কিন্তু মানুষ তো এইভাবেই ভেবে রেখেছে। তুই আছিস বিধা আমি সুযোগ পাচ্ছি উদাহরণ দেওয়ার। আমি কি আমার জায়গাটা ক্লিয়ার করতে পারছি? এবার তুই তো যাই মতো করে যদি কিছু বলিস। আমি আমাদের অতিথির উদ্দেশ্যে বলতে চাই, আমিও একটি মেয়ে। আচ্ছা, আমি অনুমতি ছাড়া তুই তো করে করতেছিস, সমস্যা নাই? না, অবশ্যই। আপনি আমাকে ছোট বোন, আপনি আমাকে তুই বলতেই পারেন। আমি অনেক মানুষের এক্সপেরিয়েন্স, লাইফের এক্সপেরিয়েন্স দেখেছি। হয়তো কারো গায়ের রং একটু উজ্জ্বল, কথাগুলো সত্য তো যেগুলো আলোচনা হচ্ছে, কারোটা অনুজ্জ্বল, কিন্তু এটা কোনো মানুষের কোয়ালিটি না। এটা দিয়ে কোনো মানুষ লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না। তবে যদি কোশ্চেন করি হোয়াট অ্যাবাউট দ্য পিপল পারসেপশন, পিপল কিভাবে দেখে? এভাবেই তো দেখে, রাইট? যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখানে অনেক ক্ষেত্রে দেখে, আবার অনেক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। আমাদের সমাজে আসলে অনেক বড়ভাবে চেঞ্জ হচ্ছে এই দেখাটা। অনেকেই এখন মানুষের মানসিকতা দেখে, তার মনটা দেখে, তার গুণ দেখে। গুণ বলতে কি, মানবিক যে গুণাবলী একটা মানুষের মধ্যে থাকা উচিত, মানুষের প্রতি মানুষের মায়া। বা আমাদের দেশে যখন একটা বিয়ের জন্য মেয়ে দেখে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখে যে এই মেয়েটা সংসারিক কিনা বা সাংসারিক কিনা। তো আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে কখনোই সৌন্দর্যের জন্য বা গায়ের রং উজ্জ্বল এটার জন্য কখনোই কোনো ধরনের সাপোর্ট বা এটাকে কি বলে, কোনো ধরনের সুবিধা আমি পেয়েছি। আমাদের সমাজে প্রবলেমটা হচ্ছে যে মেয়েদেরকে অনেক জায়গায় তুই এভাবে বলেছিস আমাকে যে আই হেট ইট, যে আমার লুকের কারণে কেউ আমাকে কেউ যদি অ্যাডভান্টেজ দেওয়ার ট্রাই করে, আমি অনেক সময় অনেক জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি। এক্স্যাক্টলি তুই এই কথা বলেছিস। আমি ঘৃণা করি এটা, যে আমি ব্যক্তি যে প্রিয়াঙ্কা আমার কোয়ালিটি, আমার হিউম্যানিটির বাইরে গিয়ে আমার সৌন্দর্যের জন্য যে কেউ যদি প্রায়োরিটাইজ করে, রাইট? এটাই তো বলেছিস। তো আই এম রিয়েলি অনার্ড, আই এম রিয়েলি ইন্সপায়ার্ড যে তোর পারসেপশন এরকম। বাট আমি তোকে অবশ্যই ক্যাপিটালাইজ করে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করেছি। দিন শেষে এই ভারত উপমহাদেশের ট্যাবুটা কিন্তু এখন আমরা ভেঙে উঠতে পারিনি, এটা তো মানবি। এখনো ক্ষেত্রেই পারে, আসলেই তাই। সুন্দরের জয়গান, অসুন্দর নিয়ে মানুষের এই ধরনের কথা বলার চেষ্টা করে। বাট অসুন্দর বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? আসলে কি ওরা অসুন্দর? ওর মধ্যে যে চমৎকার দারুণ এক মনন মানসিকতা অবস্থান করে। এই তো সেই মেয়ে যে আসাদের জন্য 11 বছর 6 মাস, রাইট? 7 মাস, 11 বছর 7 মাস দীর্ঘ সময় অপেক্ষা। তার মতো করে কতবার শৃঙ্গার করেছে, তুই কি চিন্তা করে দেখিস প্রিয়াঙ্কা? কতবার শৃঙ্গার করেছে, কতবার সেজেছে যে আমার আশার আমাকে দেখবে, দেখে পাগল হবে। তুজমের রাত দিকতা হয়, আমি বিশ্বাস করি না যে স্রষ্টার রিফ্লেকশন কোনো মানুষের মধ্যে হবে। বাট ভালোবাসাকে ওরা এভাবেই দিয়েছে। কনফিউজ। আর এবার শুরু থেকে দেয়া যায়। অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষ করছি আমরা। পুরো বাংলাদেশ, বিশ্বের যেখানে আছেন, যে এই মানুষগুলো যদি হেরে যায়, এবং রত্নার মতো মানুষ যারা
বিভিন্নভাবে প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করে, নিজেকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, শুধুমাত্র লুকের কারণে যারা প্রতি মুহূর্তে আপনার আমার কাছে প্রত্যাখ্যাত হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জার এবং কষ্টের। এবং এই মেয়েটি এমবিএ কমপ্লিট করেছে, রাইট? জি, এমবিএ কমপ্লিট করেছো। এই মানুষটির জন্য চাকরির আবেদন আমি আমার প্ল্যাটফর্ম থেকে ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ থেকে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। যদি সুযোগ হয় ওর পোটেনশিয়ালকে ক্যাটেগরাইজ করে, লুককে না, শুধু পোটেনশিয়ালকে ক্যাটেগরাইজ করে যদি সম্ভব হয় ওর সফলতার একটা জায়গা আপনারা তৈরি করে দেন। যদি না, সেটাও আমরা বিশ্বাস করি না, বাট ভালোবাসা মানুষ এভাবে পোর্ট্রে করতে পছন্দ করে। যেমন লাইলা মজনুর একটি বর্ণনা এরকম মানুষকে আছে, যেমন দয়ালু হতে বলা হয়েছে, আন্ডারস্ট্যান্ড, বাট ওনার রিফ্লেকশন কখনোই আমরা চিন্তা করি না। এটা শের, যেটা তিনি কখনোই ক্ষমা করেন না। তবে শেষ করতেছি, সবাই ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। ক্ষমা চেয়ে নিচ্ছি আরেক দফায়। আমরা নেটওয়ার্কের আনস্টেবিলিটির কারণে অনেকেই প্রোগ্রামে আসতে চেয়েছিলেন, স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে আমরা কানেক্ট করতে পারিনি, নেটওয়ার্ক স্টেবলিস্ট করতে পারিনি। বাট অফকোর্স নেক্সট প্রোগ্রামে আরও বেশি সংখ্যক আমরা ভিডিও স্ট্রিমিংয়ের থ্রু দিয়ে নিয়ে আসবো, সেই কথা আপনাকে দিয়ে রাখছি। কিছু কমেন্টস নিয়েছি, আরও বেশি কমেন্টস নেওয়ার সুযোগ ছিল। আর আমরা আজকের প্রোগ্রামে রত্না রিপ্রেজেন্টেশন দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে লুক কখনো কোনো মানুষের ক্যাটেগরাইজ করতে পারে না। যেমনটা আমি শিখেছি প্রিয়াঙ্কার কাছ থেকে। আমার কাছে কেন যেন প্রিয়াঙ্কার সাথে পরিচয় হওয়ার আগ পর্যন্ত মনে হতো যে সুন্দরী মেয়েরা, সুন্দরী ছেলেরা, সুন্দর ছেলেরা কেন যেন একটু অহংকারী হয়, এরা যেন কেন যেন একটু বেপরোয়া হয়। এই মেয়েটির সাথে পরিচয় হওয়ার পর বুঝেছি যে যত সুন্দর হওয়া যায় তত বেশি যেন বিনয়ী হওয়া যায়। বারবারই বলেছে যে গুরু প্লিজ আমার সুন্দরের প্রশংসা করুন না, কারণ এটা আমার কোনো কোয়ালিটি হতে পারে না। আমি পছন্দ করি না যে মানুষ আমাকে সুন্দর হিসেবে কনসিডার করুক। একজন ব্যক্তি মানুষ হিসেবে প্রিয়াঙ্কাকে এবং আমার কোয়ালিটিতে যে মানুষ আমাকে কখনো বিচার করে, একটা কমেন্টসও দেয়, আমাকে 1000টা নেগেটিভ কমেন্টস দেয়, আমার কমেন্টসের আমার পজিটিভিটির জন্য যদি একটা কমেন্টসও দেয়, সেটা আমার ইন্সপিরেশনের জন্য অনেক বড় একটি জায়গা। আমি ব্যক্তি প্রিয়াঙ্কাকে এভাবেই জানি এবং চিনি, বাট এক্সাম্পল হিসেবে তাকে আমি ব্যবহার করার চেষ্টা করেছি এই কারণে, যাতে করে সমাজের এই ট্যাবুটাকে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যা হচ্ছে তাটা কখনোই হওয়া উচিত না। আমাদের উচিত একটা মানুষের ব্যক্তি মানসিক এবং তার ভেতরের কোয়ালিটি নিয়েই সেই মানুষটাকে জাজ করা, সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়ানো এবং সেই মানুষটাকে ভালোবাসা। এই ঘটনা কবে ঘটবে, কবে সবকিছুর ঊর্ধ্বে থেকে এই ট্যাবুটাকে ভেঙে সত্যিকারের মানুষকে আমরা ভালোবাসতে পারবো, ভালোবাসতে জানবো, সে প্রত্যাশায় ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ থেকে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। আর ফিওনার কথা বারবার বলছি, FIONA, ফিওনা।